অরিন্দম আর এক মুহূর্ত দেরি করল না। সে দৌড়ে কালো ছায়াটির দিকে ঝাঁপিয়ে পড়ল। রাত 12:17। কলকাতা শহরের ব্যস্ততা অনেকটাই থেমে গেছে। রাস্তায় হাতে গোনা কয়েকটি গাড়ি, কিন্তু শহরের মাটির নিচে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন যেন অন্য এক জগতে ঢুকে পড়েছে। স্টেশনের শেষ ট্রেন অনেক আগেই চলে গেছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শুধু একজন নিরাপত্তারক্ষী, অরিন্দম। হঠাৎ টিক টিক টিক, স্টেশনের সব ঘড়ি একসঙ্গে থেমে গেল। অরিন্দম অবাক হয়ে তাকিয়ে আছে। ঠিক তখনই ঝপ, স্টেশনের সব আলো নিভে গেল। চারদিকে শুধু ঘন অন্ধকার। কয়েক সেকেন্ড পরে জরুরি লাল আলো জ্বলে উঠতেই অরিন্দম দেখল প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে সাদা শাড়ি পরা এক মহিলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার চুল মুখ ঢেকে রেখেছে। সে একটুও নড়ছে না। অরিন্দম সাহস করে চিৎকার করল, কে ওখানে? এত রাতে এখানে কি করেছেন? কোনো উত্তর এল না, বরং মহিলাটি ধীরে ধীরে মাথা তুলল। আর অরিন্দম দেখল তার চোখ দুটো সম্পূর্ণ কালো, আর ঠোঁটে জমাট বাঁধা রক্ত। ঠিক সেই মুহূর্তে সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে এলো একটি মেট্রো ট্রেনের শব্দ। কিন্তু সেই রাতে আর কোনো ট্রেন চলার কথা ছিল না। অরিন্দমের হাত থেকে টর্চ। ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে এসে থামল, কিন্তু অরিন্দমের বুকটা কেঁপে উঠল। কারণ ট্রেনের প্রতিটি জানালা কালো কাচে ঢাকা, ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। ঠিক তখনই ঠাস, একসঙ্গে ট্রেনের সব দরজা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এল বরফের মতো ঠান্ডা বাতাস। অরিন্দম টর্চের আলো ফেলতেই দেখল পুরো ট্রেন ফাঁকা, একজন যাত্রীও নেই। সে একটু সাহস করে ট্রেনের ভেতরে পা রাখল। টিক টিক টিক, হঠাৎ তার হাতে থাকা ঘড়িটা উল্টো দিকে চলতে শুরু করল। ট্রেনের ভেতরে ভেসে এল এক নারী কণ্ঠ, ফিরে যাও, এখনো সময় আছে। অরিন্দম ভয় পেয়ে চারদিকে তাকাল। কেউ নেই, কিন্তু ঠিক তার পেছনে কেউ যেন খুব ধীরে নিঃশ্বাস ফেলছে। সে ঘুরে দাঁড়াতেই দেখল সাদা শাড়ি পরা সেই মহিলাটি তার থেকে মাত্র এক হাত দূরে দাঁড়িয়ে। এইবার তার মুখের চুল সরে গেছে, আর মুখটা দেখে অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ মহিলার চোখ নেই, শুধু দুটি কালো ফাঁকা গর্ত। হঠাৎ করেই ট্রেনের সব দরজা একসঙ্গে বন্ধ হয়ে গেল। ঘাম, ট্রেন চলতে শুরু করলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, জানালার বাইরে আর রবীন্দ্র সদনের স্টেশন দেখা যাচ্ছে না। নিজেদের সঙ্গে নিয়ে যায়। অরিন্দমের বুক কেঁপে উঠল। সে দৌড়ে ট্রেন থেকে নামতে গেল, কিন্তু প্ল্যাটফর্মে পা রাখতেই তার নিচের মাটি যেন নড়ে উঠল। অন্ধকারের ভেতর থেকে শত শত ঠান্ডা হাত বেরিয়ে এসে তার পা শক্ত করে চেপে ধরল। সব হাত একসঙ্গে ফিসফিস করে বলো, এবার তুমি আমাদের সঙ্গেই থাকবে। অরিন্দম প্রাণপণে চিৎকার করল। আর ঠিক সেই মুহূর্তে ট্রেনের ভেতর থেকে ভেসে এলো এক শিশুর কান্না। সেই কান্নার শব্দ শুনেই সাদা শাড়ি পরা মহিলার মুখের ভয়ঙ্কর হাসি হঠাৎ মিলিয়ে গেল। শিশুটির কান্না শুনে সাদা শাড়ি পরা মহিলাটি হঠাৎ পিছিয়ে গেল। তার চোখে প্রথমবারের মতো ভয়ের ছাপ ফুটে উঠল। সেই সুযোগে অরিন্দম নিজের পা ছাড়িয়ে দৌড়ে ট্রেনের ভেতরে উঠে পড়লে। ঠিক তখনই ঢাম, দরজা বন্ধ হয়ে গেল। ট্রেনটা আবার অন্ধকার সুড়ঙ্গের দিকে ছুটতে শুরু করল। হঠাৎ অরিন্দম অনুভব করল কেউ তার জামার হাতা টানছে। সে ধীরে ধীরে নিচের দিকে তাকাল। সামনেই দাঁড়িয়ে আছে 7-8 বছরের একটি ছোট ছেলে। ছেলেটির গায়ে পুরনো স্কুল ড্রেস, মুখে ধুলো, কপালে শুকনো রক্ত। সে কাঁপা গলায় বলল, কাকু, আমাকে বাঁচান, আমি বাড়ি যেতে চাই। অরিন্দম হাঁটু গেড়ে বসল। তুমি কে? ছেলেটি ফিসফিস করে বলল, আমার নাম ঋত্বিক। 25 বছর আগে আমি বাবার সঙ্গে এই মেট্রোতে উঠেছিলাম। তারপর আমরা আর বাড়ি ফিরতে পারিনি। এ কথা বলেই ছেলেটি নিজের ছোট্ট হাতটা অরিন্দমের হাতে রাখল। সঙ্গে সঙ্গে অরিন্দমের চোখের সামনে একের পর এক দৃশ্য ভেসে উঠল। একটি বিকট বিস্ফোরণ, ধোঁয়ায় ভরে যাওয়া সুড়ঙ্গ, মানুষের আর্তনাদ,
আর সেই সাদা শাড়ি পরা মহিলাটি আগুনের মধ্যে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে আছে। ট্রেনের জানালায় একের পর এক ধাক্কা পড়ছে। ঠোক 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 শব্দটা ক্রমশ জোরে হতে লাগলো। হঠাৎ পুরো ট্রেন ক্ষেপে উঠল। ছোট্ট ঋত্বিক ভয়ে অরিন্দমের হাত শক্ত করে ধরে বলল, কাকু, ওরা ঢুকে পড়বে, শেষ দরজাটা খুলতে দেবেন না। অরিন্দম দৌড়ে শেষ বগির দিকে গেল। সেখানে গিয়ে দেখল একটি দরজা নিজে নিজেই ধীরে ধীরে খুলছে। দরজার ওপাশে কোনো প্ল্যাটফর্ম নেই, শুধু ঘন কালো অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের ভেতর থেকে শত শত ফিসফিসানি ভেসে আসছে, এসো, আমাদের সঙ্গে আসো। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একটি কঙ্কালসার হাত বেরিয়ে এসে অরিন্দমের গলা চেপে ধরল। সে প্রাণপণে লড়াই করতে লাগল। ঠিক তখন এই ঋত্বিক চিৎকার করে বলল, ওদের শক্তি ভয়, আপনি ভয় পাবেন না। অরিন্দম চোখ বন্ধ করে সমস্ত শক্তি দিয়ে সেই হাতটাকে ঠেলে সরিয়ে দিল। মুহূর্তের মধ্যে পুরো ট্রেন কেঁপে উঠল। তারপর এক বিকট চিৎকারে চারদিক ভরে গেল। সাদা শাড়ি পরা মহিলাটি অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এল। এবার তার মুখে আর কোনো হাসি নেই। সে ধীরে ধীরে বলল, আজ 25 বছর পর কেউ প্রথমবার আমাদের অভিশাপ ভাঙার চেষ্টা করেছে। এই কথা শেষ হতেই ট্রেন টিং টং মেট্রোর দরজা ধীরে ধীরে খুলে গেল। অরিন্দম কাঁপতে কাঁপতে বাইরে পা রাখল। কিন্তু এটা সেই রবীন্দ্র সদন স্টেশন নয়। পুরো প্ল্যাটফর্ম ভাঙাচোরা, দেওয়ালে পুরনো রক্তের দাগ, বাতাসে পোড়া গন্ধ। ঠিক তখনই একটি বেঞ্চে বসে থাকা এক বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুললেন। তার গায়ে পুরনো মেট্রো চালকের ইউনিফর্ম। তিনি শান্ত গলায় বললেন, অবশেষে তুমি এসে গেছ। অরিন্দম অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি এই ট্রেনের শেষ চালক। 30 বছর আগে যে রাতে এই ট্রেন অদৃশ্য হয়েছিল, সেদিন আমিও ছিলাম। অরিন্দম স্তব্ধ হয়ে গেল। তাহলে আপনি এখনো বেঁচে আছেন? বৃদ্ধ মৃদু হেসে বললেন, না, আমি অনেক আগেই মারা গেছি। শুধু আমার আত্মা এখনো এই ট্রেন ছেড়ে যেতে পারেনি। হঠাৎ প্ল্যাটফর্মের সব আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে আবার সেই মহিলার কণ্ঠ ভেসে এল, চালক, ওকে সত্যিটা বলো না। বৃদ্ধ কাপা গলায় বললেন, শোনো, এই অভিশাপ কোনো দুর্ঘটনা থেকে শুরু হয়নি। কেউ ইচ্ছা করে এই ট্রেনকে মৃত্যুর ফাঁদ বানিয়েছিল, আর সেই মানুষটা এখনো বেঁচে আছে। ঠিক তখনই অরিন্দম হাত কাঁপছে। সুড়ঙ্গের ভেতর থেকে বেরিয়ে আসা কালো ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার লণ্ঠনের আলো পড়তেই চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। হঠাৎ সেই বৃদ্ধ চালক চিৎকার করে উঠলেন, অরিন্দম, ওর চোখের দিকে তাকিও না। যে একবার তাকায় সে নিজের আত্মাকে আর ফেরাতে পারে না। অরিন্দম সঙ্গে সঙ্গে মাথা নিচু করল। কিন্তু তৎক্ষণে সে শুনতে পেল তার মৃত বাবার কণ্ঠস্বর, বাবা, আমি এখানে, আমাকে বাঁচা। অরিন্দম থমকে গেল। সে জানত তার বাবা বহু বছর আগেই মারা গেছেন। তবুও সেই কণ্ঠস্বর এতটাই সত্যি লাগছিল যে সে ধীরে ধীরে মাথা তুলতে শুরু করল। ঠিক তখনই ছোট্ট ঋত্বিক কোথা থেকে যেন দৌড়ে এসে অরিন্দমের হাত ধরে চিৎকার করে বলল, না, ওসব সত্যি নয়, ও তোমাকে ফাঁদে ফেলছে। মুহূর্তের মধ্যে কালো ছায়াটি প্রচণ্ড রেগে উঠল। তার লণ্ঠনের কাঁচ একে একে ফেটে যেতে লাগল। ভেতরে বন্দী আত্মাগুলো একসঙ্গে চিৎকার করে উঠল, আমাদের মুক্তি দাও, আমাদের মুক্তি দাও। হঠাৎ পুরো স্টেশন কাঁপতে শুরু করল। ছাদে থেকে কংক্রিট ভেঙে পড়ছে, রেল লাইন ফেটে যাচ্ছে। বৃদ্ধ চালক শেষবারের মতো বললেন, অরিন্দম আর এক মুহূর্ত দেরি করল না। সে দৌড়ে কালো ছায়াটির দিকে ঝাঁপিয়ে পড়ল। লণ্ঠনটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেই চারদিকে বিকট গর্জন শুরু হলো। সুড়ঙ্গের দেয়ালে ফাটল ধরল। কালো ছায়াটি ভয়ঙ্কর গলায় চিৎকার করে উঠল, থামো, এই লণ্ঠন ভাঙলে শুধু আমি নয়, এই জগৎও ধ্বংস হয়ে যাবে। অরিন্দম দাঁত চেপে বলল, আজ এত মানুষের কষ্টের শেষ হবেই।
সে সমস্ত শক্তি দিয়ে লণ্ঠনটা রেল লাইনের ওপর আছড়ে মারল। ঝন 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 লণ্ঠনটি হাজার টুকরো হয়ে ভেঙে গেল। মুহূর্তের মধ্যে এক প্রচণ্ড সাদা আলো পুরো স্টেশন ঢেকে ফেলল। চারদিকে বন্দি আত্মাগুলো একে একে মুক্ত হতে লাগল। ছোট্ট ঋত্বিক অরিন্দমের দিকে তাকিয়ে হাসল। তার চোখে আর কোনো ভয় নেই। সে আস্তে করে বলল, ধন্যবাদ কাকু, এবার আমরা বাড়ি যেতে পারব। এই বলেই ঋত্বিক আলোর মধ্যে মিলিয়ে গেল। বৃদ্ধ মেট্রো চালকও শেষবারের মতো স্যালুট করলেন। তুমি আমাদের মুক্তি দিয়েছে। তারপর তিনিও অদৃশ্য হয়ে গেলেন। কিন্তু ঠিক তখনই সাদা শাড়ি পরা সেই মহিলাটি আবার দেখা দিল। এবার তার মুখে কোনো ভয়ঙ্কর হাসি নেই, চোখে শুধু জল। সে ধীরে ধীরে বলল, তুমি ভাবছ। অরিন্দম ভাবল সব শেষ। কিন্তু ঠিক তখনই পুরো স্টেশন কেঁপে উঠল। রেল লাইনের নিচ থেকে ভেসে এল এক বিকট গর্জন। ধরাম! প্ল্যাটফর্মের মাঝখানটা ফেটে গেল। অন্ধকারের গভীর থেকে ধীরে ধীরে উঠে এল একটি বিশাল কালো দরজা। দরজার গায়ে অদ্ভুত সব চিহ্ন খোদাই করা। সাদা শাড়ি পরা মহিলাটি আতঙ্কে চিৎকার করে উঠল, না, এই দরজা খোলা যাবে না। ও জেগে উঠলে কেউ আর বাঁচবে না। কিন্তু তৎক্ষণে দেরি হয়ে গেছে। দরজাটা আস্তে আস্তে খুলতে শুরু করেছে। ভেতর থেকে এমন ঠান্ডা বাতাস বেরিয়ে এলো যেন বহু শতাব্দীর অন্ধকার একসঙ্গে বাইরে আছে। তারপর অন্ধকারের ভেতর থেকে দুটি জ্বলে ওঠা লাল চোখ দেখা গেল। একটি ভারী কণ্ঠস্বর গর্জে উঠল, আমি এই সুরঙ্গের প্রহরী নয়, আমি এই অভিশাপের স্রষ্টা। অরিন্দমের হাত থেকে টর্চ পড়ে গেল। সেই অদৃশ্য সত্তা আবার বলো, প্রতি 25 বছরে একবার আমি ফিরে আসি, আর এবার আমার নতুন বাহক হবে তুমি। হঠাৎ অদৃশ্য শক্তি অরিন্দমকে শূন্যে তুলে ফেল। তার চোখ ধীরে ধীরে লাল হয়ে উঠতে লাগল। সাদা শাড়ি পরা মহিলাটি কাঁদতে কাঁদতে বলল, অরিন্দম, নিজের নামটা মনে করো, নিজের পরিবারকে মনে করো। অরিন্দম ভেবেছিল সব শেষ। কিন্তু ঘটনার 7 দিন পর রাত ঠিক 12:73 তার মোবাইল ফোন বেজে উঠল। স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু লেখা রাবীন্দ্রা সাদান লাইন। কাপা হাতে ফোনটা ধরতেই ওপাশ থেকে ভেসে এলো মেট্রো ট্রেনের ব্রেক কষার তীক্ষ্ণ শব্দ। তারপর একটি শিশুর কণ্ঠ, কাকু, আপনি আমাকে মুক্তি দিয়েছিলেন, কিন্তু সবাই মুক্তি পায়নি। অরিন্দমের বুক কেঁপে উঠল। ঠিক তখনই ফোনের ওপাশে সেই পরিচিত মহিলার কণ্ঠ শোনা গেল, স্টেশনে ফিরে আসো, আজ রাতেই, না হলে আরও মানুষ মারা যাবে। ফোনটা হঠাৎ কেটে গেল। 1 মিনিট পর অরিন্দমের দরজায় ঠক ঠক ঠক। সে দরজা খুলতেই দেখল বাইরে কেউ নেই, কিন্তু মেঝেতে পড়ে আছে একটি নতুন মেট্রো টিকিট। টিকিটে শুধু একটি লাইন লেখা, শেষ যাত্রা শুরু হবে রাত 12:13। অরিন্দম জানত এইবার যদি সে না যায় তাহলে অভিশাপ আরও ভয়ঙ্কর রূপ নেবে। চলবে। যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন। এমন আরও রহস্যময় ও ভয়ঙ্কর গল্প সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর আপনার সবচেয়ে ভয়ের মুহূর্তটি কমেন্টে অবশ্যই লিখে জানান। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের আরও এক ভয়ঙ্কর গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর গভীর রাতে অজানা জায়গায় একা যাবেন না।